পৃথিবীতে মোটা দাগে চারটা অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। এর মধ্যে একটা হচ্ছে সমাজতন্ত্র, আরেকটা হচ্ছে পুঁজিবাদ, আরেকটা হচ্ছে মিশ্র অর্থনীতি এবং আরেকটা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। পুঁজিবাদ বলতে বোঝায় সমাজতন্ত্র বলতে এমন একটা অর্থনৈতিক অবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তির মালিকানা থাকে না, অর্থাৎ সম্পদের সম্পূর্ণ মালিকানা রাষ্ট্রের হাতে স্বীকৃত থাকে। প্রতিটা মানুষ তার দক্ষতা অনুযায়ী শ্রম দিয়ে যাবে, রাষ্ট্র তার প্রয়োজনগুলো মেটাবে। এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত থাকে না, অর্থাৎ কোনো সম্পদের উপর কোনো ব্যক্তির মালিকানা স্বীকৃত না, সব সম্পদই হচ্ছে রাষ্ট্রের। সমাজতান্ত্রিক দেশ হিসাবে অর্থাৎ রাশিয়া, পোল্যান্ড সহ বেশ কিছু দেশ পৃথিবীতে টিকে আছে। তবে এই সমাজতন্ত্রের সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা, আপাতত দৃষ্টিতে সমাজতন্ত্রকে খুব গ্রহণযোগ্য মনে হলেও কিছুদিন পর এটাকে আত্মার বন্দিশালা মনে হয়। অর্থাৎ আমার একটা জিনিস প্রয়োজন কিন্তু আমি সেটা নিতে পারছি না, আমার কাছে টাকা নেই, যার কারণে সমাজতন্ত্রের বেশ কিছু সীমাবদ্ধতার কারণে 1992 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো। এরপর আছে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা হচ্ছে যে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, অর্থাৎ আমার টাকা আছে, আমি ওই টাকা বিনিয়োগ করতে পারবো, ওই টাকা দিয়ে আমি যা কিছু তাই করতে পারবো। মূল কথা হচ্ছে এখানে সম্পদের প্রতি ব্যক্তি মালিকানাটা স্বীকার করা হয়। এই অর্থনীতি ব্যবস্থায় সম্পদের সুষম বন্টনটা নিশ্চিত হয় না। বিষয়টা হচ্ছে এমন যে আমার টাকা পয়সা আছে, আমি আর বিনিয়োগ করে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক হতেই থাকবো, কিন্তু আমার পাশে যে লোকটা আছে তার টাকা পয়সা নেই, তাহলে সে দরিদ্র থাকবে। এবং এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আরেকটা বড় সমস্যা হচ্ছে যার সম্পদ নাই তাকে শোষণ করে যার সম্পদ আছে সে দিন দিন সম্পদশালী হচ্ছে। যেমন বর্তমান বিশ্বের অধিকাংশ দেশ এই পুঁজিবাদী অর্থনীতির উপর টিকে আছে। এবং পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মুক্তবাজার অর্থনীতি স্বীকৃত। এই মুক্তবাজার অর্থনীতির কারণে একটা দেশ তার নিজস্ব শিল্প কারখানার বিকাশ ঘটাতে পারে না। বিষয়টা হচ্ছে এরকম যে আমার যে প্রযুক্তি আছে, আমার যে সম্পদ আছে, এই সম্পদগুলো ব্যবহার করে আমি যে কোয়ালিটির পণ্য উৎপাদন করতে পারতেছি ওইটাই হচ্ছে আমার দক্ষতার সর্বোচ্চ ব্যবহার। কিন্তু আমার পাশের রাষ্ট্র, আমি যদি চীনের কথা বলি অথবা আমেরিকার কথা বলি, আমেরিকা তারা তথ্য প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে এবং তারা যে দ্রব্যটা উৎপাদন করবে, আমি যে দ্রব্যটা উৎপাদন করেছি ওই একই দ্রব্য তারা যদি উৎপাদন করে সেক্ষেত্রে তাদের গুণগত মানের দিক থেকে এটা উন্নত হলো। এখন মুক্তবাজার অর্থনীতির কারণে তার যে পণ্য ওই পণ্যটা আমার দেশে আসবে এবং আমার পণ্যটাও আমি ব্যবহার করতে পারবো, আমার দেশে আমি বিক্রি করতে পারবো। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমেরিকার পণ্যটার গুণগত মানের কারণে আমার দ্রব্যটা অর্থাৎ আমার নিজস্ব বা দেশি শিল্পটা এটা বাজার থেকে উচ্ছেদ হয়ে যাবে, কারণ মানুষ চায় যে একটু ভালো মানে গুণগত মানের দিক থেকে যে দ্রব্যটা উৎকৃষ্ট সেই দ্রব্যটা ক্রয় করতে। সুতরাং পুঁজিবাদের এই হচ্ছে একটা বড় ধরনের একটা সমস্যা, যে সেটা হচ্ছে নিজেদের শিল্প কারখানার এটার বিকাশ হয় না। এবার আছে মিশ্র অর্থনীতি ব্যবস্থাটা হচ্ছে দুই সমাজতন্ত্র এবং পুঁজিবাদ, এই দুইটার সংমিশ্রণই হচ্ছে মিশ্র অর্থনীতি। আমাদের দেশে ব্যক্তি মালিকানা যেমন স্বীকৃত তেমনি রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান আছে যেটা সমাজতন্ত্রের মতোই কার্যকলাপ পরিচালনা করে। উদাহরণ হিসাবে সরকারি হাসপাতালগুলো বলা যায় যে আমি একজন ডাক্তারের কাছ থেকে 10 টাকা টিকিট দিয়ে যে সেবাটা পাচ্ছি, ঠিক ওই ডাক্তারের বাহির থেকে যদি সেবা নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমার এক্সট্রা তার ভিজিট বাবদ কিছু টাকা পে করতে হয়। সুতরাং এই দুইটা সমাজতন্ত্র এবং পুঁজিবাদ, এই দুইটার সংমিশ্রণে যে অর্থনৈতিক ব্যবস্থাটা গড়ে উঠেছে সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি। এই মিশ্র অর্থনীতিও বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এরপর আসে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থনীতি ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, রাষ্ট্রের মালিকানা স্বীকৃত এবং এখানে আপনাকে অবাধে ব্যবসা করার সুযোগ দিয়েছে। সম্পদ যাতে পুঞ্জীবিত হয়ে কোনো ব্যক্তির হাতে না থাকে তার জন্য এবং সমাজের দারিদ্র শ্রেণীর মানুষের দারিদ্র দূর করার জন্য জাকাত নামক একটা প্রথার ব্যবস্থা করেছে। জাকাত ব্যবস্থাটা হচ্ছে কি, 1 বছর চলার জন্য যে পরিমাণ সম্পদ দরকার আমার আছে, এই সম্পদ থাকার পরও আমার এক্সট্রা অতিরিক্ত অনেক টাকা পয়সা আছে, তো এই অতিরিক্ত টাকা থেকে একটা অংশ দরিদ্রদেরকে দিয়ে দেওয়া, এটা ইসলাম ফরজ করেছে। এবং এই অতিরিক্ত টাকাটা কাকে দিতে হবে অর্থাৎ ব্যয় করার ক্ষেত্রটাও ইসলাম বলে দিয়েছে যে
ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার নিকট আত্মীয়। আমরা যে আমাদের যে গরিব আত্মীয়দেরকে নিয়ে হীনমন্যতায় ভুগি, ইসলাম সমাজ থেকে দারিদ্র্য নির্মূল করার জন্য এই জাকাতের প্রচলনটা করেছেন। এবং আমি যদি আমার নিকট আত্মীয়, আমার আত্মীয়দের মধ্যে যে সবচেয়ে গরিব তাকে আমি জাকাতের টাকা দিলাম, সে ওই টাকা ব্যবহার করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে পারলো। আমাদের সমাজে একটা বিষয়ে প্রচলন হয়েছে যে আমার 5,000 টাকা জাকাত হয়েছে, আমি 5,000 টাকা দিয়ে শাড়ি কিনলাম, শাড়ি কিনে আমি 500 মানুষকে দিলাম। আসলে এটা কিন্তু জাকাত ব্যয় করার পদ্ধতি না। ইসলামে জাকাত ব্যয় করার পদ্ধতিটা হচ্ছে আমার 5,000 টাকা জাকাত হয়েছে, আমি আমার নিকট আত্মীয়দের মধ্যে যে সবচেয়ে গরিব তাকে 5,000 টাকা দেবো। এখন পরবর্তী বছর আর ধরে 10,000 টাকা হয়েছে, কিন্তু আমি জাকাত দেওয়ার জন্য আমার নিকট আত্মীয় কাউকে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাকে জাকাত দিতে হবে আমার প্রতিবেশী যে গরিব আছে তাকে আমি 10,000 টাকা দিলাম। সে ওই 10,000 টাকা ব্যবহার করে, বিনিয়োগ করে, সে যেভাবেই হোক তার অর্থনৈতিক সচ্ছলতা আনবে। সুতরাং দেখা যাচ্ছে যে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আয় ব্যয় বৈষম্য দূর করতে এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হলে ইসলামী অর্থ ব্যবস্থা এটা আসলে বেশ একটা কার্যকরী পদ্ধতি বলে আমার মনে হয়।